আমি লড়াইতে নামার 2 হপ্তার মধ্যেই আমি বুঝেছিলাম যে শ্রীরামপুর এবার পদ্ম ফুটতে চলেছে। 2021-এও অনেক মানুষ আশা করেছিল, পারিনি। এবারে আমাদের মরণপণ পরীক্ষা, যে পরীক্ষায় পাশ না করলে হয়তো অস্তিত্বের সংকট তৈরি হবে। আমাকে একজন খুব সুন্দর কথা বলেছিল যে আপনি একটু রেলমন্ত্রীকে বলুন যে শ্রীরামপুরের আগে একটু জয় বসিয়ে দিতে, তাহলে জয় শ্রীরামপুর সবাইকে বলতে হবে, আলাদা করে আর কিছু বলার উপায় দরকার হবে না। আমার পায়ে ব্যথা ছিল, বাঁ পায়ে। আমি ভাবতাম আমি কি করে হেঁটে হেঁটে ঘুরবো। 1,75,000 স্টেপ আমি ঘুরেছি এক মাসে, যেটা পরে গুগলে গিয়ে দেখলাম 150 কিলোমিটার। মানে শ্রীরামপুর থেকে আমি দীঘা চলে যেতে পারি। কিন্তু পিএইচতে কি সম্ভব দুর্নীতি মুক্ত করা? সব জায়গায় সম্ভব। দুর্নীতি মুক্ত করার চিন্তা যদি আপনার থাকে, আপনি যদি সেরকম সাপোর্ট পান সব জায়গা থেকে, তাহলে অবশ্যই দুর্নীতিমুক্ত সব কিছু হতে পারে। আমাদের সরকার কিন্তু শ্রমিকদের কষ্টে রাখার জন্যে পলিটিক্স করছে না। আমাদের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। কি আজ পেয়েছি হিসাব করিতে, দেখিব কি আজ হারাইছি। হারানোর মাঝে পাওয়ার যে স্বাদ, সে হিসাব কোথা মিলাইছি। বাংলার 1 নম্বর ডিজিটাল চ্যানেল বাংলাহান প্রেজেন্ট স্টাফ টক উইথ ঋতব্রততে আপনাদের স্বাগত। দেখুন, বিধানসভা নির্বাচন 2026 আমার সাংবাদিক জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ। প্রতিবার নির্বাচন আসে, কিছু প্রাপ্তি আর কিছু অপ্রাপ্তি, তা পরে হিসেব করি। এবারকার নির্বাচনটা নানান কারণে ঐতিহাসিক এবং আমার মনে হয় ইতিহাসেও লেখা থাকবে। কিন্তু আমার একটা আফসোস থেকেই যাবে, সেটা হচ্ছে শ্রীরামপুরে ভারতীয় জনতা পার্টির প্রার্থী ভাস্কর ভট্টাচার্যের মতো আপাদমস্তক একজন বাঙালি ভদ্র মানুষের আমি ইন্টারভিউ নিতে পারিনি। যতবার সময় হয়েছে ততবার তার বা আমার এমনভাবে জড়িয়েছিলাম, অন্যখানে হয়নি। কিন্তু সব অভাব পূরণ হয়ে গেল, তার কারণ মন্ত্রী হিসেবে দফতর বন্টনের পর প্রথম সাক্ষাৎকারটা এই অর্বাচিনই নিচ্ছে। ভাস্করদা, আমরা টাফটকে আগেই বসার কথা ছিল, বিভিন্ন কারণে হয়নি, কিন্তু আমার সেইটা একটু ওই অপ্রাপ্তির বেদনাটা ঘুচে গেল। মন্ত্রী হওয়ার পর প্রথম ইন্টারভিউটা বাংলাহান প্রেজেন্ট স্টাফটকেই হচ্ছে। আপনাকে স্বাগত টাফটকে। থ্যাংক ইউ। আমিও আপনাকে অনেক ধন্যবাদ জানাই। এবং বাংলা হান্ট আমি দীর্ঘদিন ধরে দেখছি, খুব ভালো এগিয়ে যাচ্ছে, আস্তে আস্তে আরও এগিয়ে যান আপনারা। অবশ্যই। আমি একেবারে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি যে গত বিশেষ করে 1 মাস বেশ একটা বোধহয় অদ্ভুত রোমাঞ্চ, একদিকে ভালো লাগা, অন্যদিকে কর্তব্যবোধ, মানুষের প্রত্যাশা, সব মিলিয়ে কেমন কাটলো? দেখুন, প্রথম কথা হচ্ছে যে আমি তো কোনো আশা নিয়েই দাঁড়িয়েছিলাম না ঠিক যে কিছু একটা পাবো বা কিছু একটা করতে হবে। আমার যা কিছু করার ছিল করে শেষ জীবনে প্রায় শেষ দিকেই আমি চলে এসেছি। এটা আমি মানতে পারছি না, আমি না, এটা বলিনি বিরোধিতা আমি। করছি, মানে তার আমার কারণ- বিরোধিতা রইল। তার কারণ হচ্ছে যে আমি পাওয়ার ফিন্যান্স কর্পোরেশনে সেই সময় ইন্ডিপেন্ডেন্ট ডাইরেক্টর হিসেবে কাজ করছিলাম। তো ন্যাচারালি আমি ধরেছিলাম যে এই কর্পোরেট সেক্টরটাই হয়তো আমার লাইফের শেষ দিকের আসল কাজ। তো ঘটনাচক্রে আমাকে আমার রাজনৈতিক দল, আমার নেতৃত্ব হয়তো ভরসা রেখেছিল, সেই জন্য আমাকে লড়ার জন্যে উৎসাহিত করে। পরবর্তীকালে আমি নাবি এবং লড়াই দিই। মানে আমি নিজেও অবাক হয়ে গেছি, আমার পায়ে ব্যথা ছিল, বাঁ পায়ে। আমি ভাবতাম আমি কি করে হেঁটে হেঁটে ঘুরবো। 1,75,000 স্টেপ আমি ঘুরেছি এক মাসে, যেটা পরে গুগলে গিয়ে দেখলাম 150 কিলোমিটার। মানে শ্রীরামপুর থেকে আমি দীঘা চলে যেতে পারি। অবশ্যই। তো এই এনার্জিটা পেয়েছিলাম আমি সাধারণ মানুষের দিকে তাকিয়ে। তাদের চোখের ভাষা যখন পড়তাম আমি, তখন দেখতাম যে তাদের মধ্যে একটা ভেতরে চাপা রাগ, অভিমান, আবার একটা কাতর আবেদন, যেটা তারা পরিষ্কার বলতে পারছে না, যে এবারে চেঞ্জ চাই, পরিবর্তন চাই, আপনারা পারবেন কি? এরম একটা প্রশ্ন তাদের মধ্যে আমরা পেয়েছিলাম। ভাস্কর বাবু, এখানে আমি একটু আপনাকে জিজ্ঞেস করবো, এই জায়গাটাতে পরিবর্তন না পরিত্রাণ, কোন দিকে পাল্লা ভারী ছিল? আপনি দুটোই বলতে পারেন।
তাদের ক্ষেত্রে পরিবর্তন, আমাদের ক্ষেত্রে পরীক্ষা। আমরা পরীক্ষা দিতে নেমেছিলাম যে 2021-এও অনেক মানুষ আশা করেছিল, পারিনি। এবারে আমাদের মরণপণ পরীক্ষা, যে পরীক্ষায় পাশ না করলে হয়তো অস্তিত্বের সংকট তৈরি হবে, শুধু আমাদের নয়, সারা পশ্চিমবঙ্গবাসীর। তো সেই পরীক্ষাতে আমরা উত্তীর্ণ হয়েছি এবং সেই উত্তীর্ণ মানুষই করেছে। ভাস্করবাবু, আপনি স্থিতধী, আপনি প্রাজ্ঞ মানুষ, আপনার স্বচ্ছ চিন্তাধারা, জীবনে অনেক কিছু ঘাত প্রতিঘাতও দেখেছেন। ঠিক কখন ঠিক বুঝতে পারলেন যে শ্রীরামপুরে এবার পদ্ম ফুটতে চলছে? আমি লড়াইতে নাবার 2 হপ্তার মধ্যেই আমি বুঝেছিলাম যে শ্রীরামপুর এবার পদ্ম ফুটতে চলেছে। এবং যারা আমাকে বলতো যে দাদা এবার আমাদের জিততে হবে, আমি তাদের বলতাম জিততে হবে না, জিতে গেছি। আপনারা এই কনফিডেন্সটা নিজের মধ্যে আনুন যে বিজেপি আসছে পশ্চিমবঙ্গে, আপনাদের সহযোগিতা শ্রীরামপুরে দরকার, শ্রীরামপুরে একজন বিধায়কের জন্য। শ্রীরামপুর আমি ব্যক্তিগতভাবে আমার ছাত্র জীবনে, যেহেতু চন্দননগর গভর্নমেন্ট কলেজে আমি ফরাসি পড়তে যেতাম, এবং শ্রীরামপুরেও আমি অনেকবার গিয়েছি। ওরকম অনবদ্য সুন্দর কলেজ পৃথিবীতে খুব কমই আছে যেখানে কম্পারেটিভ থিওলজিও পড়ানো হয়। শ্রীরামপুরের একটা আলাদা সাংস্কৃতিক, একটা আলাদা পরিচয় রয়েছে। কোথাও কি মনে হয় যে সেই জায়গায় দাঁড়িয়ে আপনার মতো একজন প্রার্থী, এবং পরবর্তীকালে তো মন্ত্রিত্বের ব্যাপারে আসছি, কোথাও বোধহয় শ্রীরামপুরের সঙ্গে পরিপূরক, মানে কমপ্লিমেন্ট করছে ইচ আদার? দেখুন, আমার জন্ম কর্ম সবই শ্রীরামপুরে। সুতরাং আমি এটা জানতাম যে এত প্রাচীন একটা শহর, যেখানে শ্রীচৈতন্যদেবের পদার্পণ, যেখানে বিভিন্ন মন্দির রয়েছে, জগন্নাথ দেব, রাধাবল্লভ, শ্রীরাম সীতা, রাম সীতা লেন আছে, অবশ্যই। স্টেশন শ্রীরামপুর। আমাকে একজন খুব সুন্দর কথা বলেছিল যে আপনি একটু রেলমন্ত্রীকে বলুন যে শ্রীরামপুরের আগে একটু জয় বসিয়ে দিতে। জয় শ্রীরামপুর। তাহলে জয় শ্রীরামপুর সবাইকে বলতে হবে, আলাদা করে আর কিছু বলার উপায় দরকার হবে না। খুব ভালো লেগেছিল আমার। তো ন্যাচারালি সেই সাংস্কৃতিক একটা পীঠস্থান, আর আমি নিজেও সাংস্কৃতিক জগতের সঙ্গে আগেও ছিলাম, এখন আপনার কাব্য চর্চা, আপনার আবৃত্তির কথা তো আমরা সবাই জানি। আমি তো ঠিকই করে রেখেছি আমাদের এই অংশটা শেষ কিন্তু হবে আপনার একটা কবিতা পাঠের মধ্য দিয়ে। ঠিক আছে। আমি একদম শেষ লগ্নে কিন্তু আপনার কবিতা পাঠের মধ্য দিয়ে আমি কথা বলবো না, বাংলার মানুষ আপনার কবিতা শুনে এই অংশটা শেষ করবে। আমি দ্রুত কয়েকটা প্রশ্ন একটু আপনাকে করব। প্রথমত হচ্ছে, আপনি যে দুটি দপ্তরের দায়িত্ব পেয়েছেন, এই দুটি দপ্তর মন্ত্রী হিসেবে এদের দায়িত্ব খুব গুরু দায়িত্ব। তার কারণ একটি হচ্ছে পিএইচই, অর্থাৎ পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং, অন্যটি হচ্ছে লেবার। আমি প্রথমে পিএইচির প্রসঙ্গে আসি। পাবলিক হেলথ ইঞ্জিনিয়ারিং এমন একটি দফতর, গোটা পৃথিবীতে শুধুমাত্র নগর সভ্যতা নয়, গোটা পৃথিবীতে গ্রাম এবং শহর মিলিয়ে এই দফতরটার আলাদা গুরুত্ব আছে। এই দফতরটার সঙ্গে জড়িয়ে রয়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা, এই দফতরটার সঙ্গে জড়িয়ে আছে পরিবেশ, এই দফতরটার সঙ্গে জড়িয়ে আছে স্বাস্থ্য, এবং এই দফতরটার সঙ্গে জড়িয়ে আছে আধুনিক জীবনের স্বাচ্ছন্দ্য। এই দফতরটা পেয়ে কতটা মন্ত্রী হিসেবে কতটা মনে হচ্ছে গুরুদায়িত্ব? আরও একটা জিনিস এই দপ্তরের সঙ্গে জড়িয়ে আছে, যেটা হয়তো আপনি মিস করে গেছেন, সেটা বললে আপনি বুঝতে পারবেন যে এই দপ্তরের গুরুত্ব কতটা। সেটা হচ্ছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যে ড্রিম প্রজেক্ট, জল জীবন মিশন, সেটা কিন্তু এই দপ্তরের সঙ্গে অবশ্যই জড়িত। এবং এই দপ্তরের ওপরই ভার আছে যে সারা পশ্চিমবঙ্গ কেন, আমাদের যত যেখানে যা আছে, গ্রাম পর্যন্ত প্রতিটি মানুষের ঘরে আগে জল, পানীয় জল পৌঁছে দেওয়া, বিশুদ্ধ জল পৌঁছে দেওয়া, আর্সেনিক মুক্ত জল আগামী দিনে করা, এবং তার সঙ্গে সঙ্গে সেভারেজ সিস্টেম যেটা আছে আমাদের, যার জন্য আমরা এই প্রতিটি রাস্তাঘাটে দেখি আমরা একটু জল, বৃষ্টি হয়ে গেলেই জল জমে যাচ্ছে। আর আরেকটা আছে যেটা ডিজাস্টার ম্যানেজমেন্ট, যেটা ভীষণভাবে এখন আমরা ফিল করতে পারি। ঝড়, বন্যা বা এই সমস্ত আমফান ফামফান যা হয় আমরা দেখেছি। সুতরাং এর অপরিসীম গুরুত্ব, এবং এত গুরুত্বপূর্ণ একটা দপ্তর আমাকে মাননীয় মুখ্যমন্ত্রী ভরসা করে দিয়েছেন, আমি তার কাছে কৃতজ্ঞ। এবং আমি
চেষ্টা করব যে আমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আসতে। দীর্ঘদিন ধরে পিএইচিতে বিভিন্ন দুর্নীতি, কাটমানি, সিন্ডিকেট চক্রের কথা শোনা যাচ্ছে। আজকে মন্ত্রিত্ব নেওয়ার পরে আমি এই প্রশ্নে আপনাকে ভারাক্রান্ত করব না, কিন্তু মাথায় থাকছে তো, তার কারণ গত 1.5 দশক ধরে এই দফতরটা, যতগুলো দফতরে দুর্নীতি হয়েছে তার মধ্যে অন্যতম। সুতরাং সেটাও তো বোধহয় মাথায় রাখতে হবে। অবশ্যই দেখুন, আপনি যদি এগিয়ে যেতে চান না, অতীতকে আপনাকে স্মরণ করতে হবে, ঠিক। কিন্তু অতীতকে সঙ্গে নিয়ে তাকে ইউজ করে বর্তমান তৈরি করার পক্ষে অন্তত আমি নই। তাকে স্মরণ করে রাখবো, যদি কোথাও কিছু করার দরকার হয় সেই অতীতকে রেকটিফাই করার জন্যে আমার যা করার আমি করব। কিন্তু পিএইচিতে কি সম্ভব দুর্নীতি মুক্ত করা? সব জায়গায় সম্ভব। দুর্নীতি মুক্ত করার চিন্তা যদি আপনার থাকে, আপনি যদি সেরকম সাপোর্ট পান সব জায়গা থেকে, তাহলে অবশ্যই দুর্নীতি মুক্ত সব কিছু হতে পারে। ডিপেন্ড করছে যে আমরা কতটা চেষ্টা করতে পারি, কতটা আগ্রহী। এবং আমি জানি আমার যে সরকার পশ্চিমবঙ্গে বর্তমানে, এবং তাতে আমার যে মুখ্যমন্ত্রী যিনি আছেন, আমার প্রধানমন্ত্রী যিনি আছেন, এবং আরও যারা মন্ত্রিত্বে দায়িত্বে এসেছেন, প্রত্যেকেই এই স্বচ্ছতা ভাব নিয়েই এগিয়ে এসেছেন। সুতরাং দুর্নীতি তো আগামী দিনে হবেই না, পেছনে যা হয়ে এসেছে তারও ব্যবস্থা হবে, কেউ বাদ যাবে না। অনেকে আপনার কথা শুনে আশায় বুক বাঁধবে, আবার অনেকের বুক আপনার কথা শুনে দুরু দুরু করে কাঁপছে। একটা কথা এখানে বলে দিই, প্রধানমন্ত্রী বলেছিলেন না যে ভরসা ইন ভয় আউট, এটা কিন্তু সাধারণ মানুষের জন্য। আর যাদের কাঁপবে তাদের জন্য উনি অ্যাকচুয়ালি বলেছেন, যেটা শব্দে আসেনি, ভরসা আউট ভয় ইন। অসাধারণ বললেন। আমি এবার একটু অন্য প্রসঙ্গে আপনার কাছে যাব। সেটা হচ্ছে যে আপনি আরও একটি দফতরের দায়িত্ব আপনাকে পালন করতে হবে, এবং সেটা হচ্ছে লেবার বা শ্রম, লেবার ডিপার্টমেন্ট, অর্থাৎ শ্রম দফতর। অনেকে বলেন, বিশেষ করে বামপন্থীরা প্রচার করছেন, আপনারও নিশ্চয়ই চোখে পড়েছে, যে পশ্চিমবঙ্গ শুধু নয়, ভারত সরকারের শ্রম দফতর এমন কিছু আইন আনছে যাতে খেটে খাওয়া সাধারণ মানুষের সমস্যা হবে, মালিক পক্ষের সুবিধা হবে, পুঁজিপতির সুবিধা হবে, খেটে খাওয়া মানুষের অসুবিধা হবে। আপনার কি মনে হচ্ছে এই দফতরে, আজকেই আপনি দফতর বন্টন হয়েছে, আপনি দায়িত্ব নিয়েছেন, এবং আপনি দীর্ঘদিন ধরে একটা কর্পোরেট কালচারের সঙ্গেও আপনার পরিচয় আছে, আপনি শ্রম দফতরের দায়িত্ব নিয়েছেন, আপনি নিজেও জানেন যে পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষে বিভিন্ন শ্রমিক আন্দোলন হয়েছে, আমি এসবের পরিপ্রেক্ষিতেই আপনাকে জিজ্ঞেস করছি। দেখুন, যে চিন্তা ভাবনাটা মানুষ পেছন থেকে করে এসেছে, বা যেটা আপনি আজকে উল্লেখ করলেন, ওই জায়গা থেকে, ওই নেগেটিভ জায়গা থেকে আমরা মানুষকে একটু পজিটিভ জায়গায় নিয়ে যেতে চাই। যে কোনো আইনে, বিশেষ করে আমাদের সরকার, কেন্দ্রীয় সরকার কখনোই জনবিরোধী চিন্তা ভাবনা নিয়ে করেন না। শ্রম আইনও যেটা হয়েছে তার কোনো কোনো জায়গায় অপব্যাখ্যা হয়েছে। একটা জিনিস জানবেন যে সহাবস্থান বলে একটা কথা আছে। ইন্ডাস্ট্রি একদিকে, কারখানা আরেকদিকে শ্রমিক, একে অন্যের পরিপূরক। শ্রমিক না থাকলে কারখানার কোনো অস্তিত্ব থাকে না, কারখানা না থাকলে শ্রমিকের কোনো অস্তিত্ব থাকে না। সুতরাং এখানে যদি পরস্পরে এই চিন্তাভাবনা নিয়ে এগোয় আগামী দিনে, যে আমাদের যেমন অধিকার আছে তেমনি আমাদের দায়িত্ব বা কর্তব্যও আছে দুপক্ষেরই, তাহলে কিন্তু সেই জায়গা থেকে যে চিন্তাভাবনা আমরা তৈরি করতে চাইছি শ্রম দপ্তরে, সেটা কিন্তু অনায়াসে চলে আসে। তাহলে কি ভাস্করবাবু, আমি এটা ধরে নেব যে কংগ্রেস আমলের পর বামেরা যখন আসে, তখন একের পর এক কারখানা, একের পর এক শিল্প বন্ধ হয়ে যায় পশ্চিমবাংলায়, ইতিহাস তার সাক্ষী। এবং সেই সময় শ্রমিক আন্দোলন এমন চূড়ান্ত এবং উগ্র রূপ ধারণ করে যে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে গঙ্গার দুপারের বিস্তীর্ণ অংশে অনেক কলকারখানা বন্ধ হয়ে যায়, আজও খোলেনি। তৃণমূল আমলে আমরা দেখলাম যে একটি ক্ষেত্রেও একটা দরজা খুলে কোনো ইন্ডাস্ট্রি হলো না। তাহলে কি আমরা ধরে নেব যে ওই থিসিস, অ্যান্টিথিসিস, সিনথেসিস,
অর্থাৎ বাম আমলে একটা ভয়ঙ্কর উগ্র শ্রমিক আন্দোলন, পরবর্তীকালে তৃণমূল আমলে কোথাও কোনো কিছু খুলল না, শুধু মিষ্টি কথা বলা এবং মালিক এবং পুঁজিপতিদের কাছ থেকে কাটমানি নেওয়ার নামে তাদের কিছু সাহায্য করে দেওয়া, প্রমোটিং করা। এইবার একটা সময় এসছে সিনথেসিস, অর্থাৎ শ্রমিক, মালিক এবং রাজ্য এগিয়ে যাবে শিল্পের মাধ্যমে, এবং যে ডাবল ইঞ্জিন সরকারের কথা বলছেন তাতে তত্ত্বরই এগিয়ে যাবে। অবশ্যই সিপিএম এর সময় বা বামপন্থীদের সময় আপনারা দেখেছেন যে তারা সব সময় এই যে আন্দোলন করত, তারা যে বলতো আমরা গরিবের মাসিহা, যতদিন গরিব থাকবে, যতদিন আন্দোলন করা যাবে শ্রমিকদের নিয়ে, যতদিন শ্রমিকের দাবি দেওয়া থাকবে, যতদিন শ্রমিক নিষ্পেষিত হবে, ততদিন পর্যন্ত তাদের রাজনীতি আছে। তারা জানতো যে এই রাজনীতিটায় আমাদের থাকতে গেলে এই অবস্থান, এটা আমাদের রেখে দিতে হবে, তা নইলে হবে না। আমাদের সরকার, পরের যে সরকার এসছে তার কথা আমি আর বলছি না, সেটা মানুষ জানেন, কারণ একই চটিতে পা গলিয়েছিলেন তারা। আমাদের সরকার কিন্তু শ্রমিকদের কষ্টে রাখার জন্যে পলিটিক্স করছে না। আমাদের রাজনীতি হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো দেশ যদি আমাদের সামনে প্রধান এবং প্রথম হয়, তাহলে দেশের মানুষ ছাড়া তো দেশ নয়। আর দেশের মানুষের মধ্যে আপনি যদি অন্তত বেশিরভাগ মানুষ দেখেন, তারাই হচ্ছে শ্রমিক শ্রেণীতে, যারা রোজগার করে খেটে খায় যে কোনো ক্ষেত্রে। তো তাদের হাতে যদি আপনি পয়সা তুলে দেন, রোজগার বাড়িয়ে দেন, তার ফলে তার ক্রয় ক্ষমতা বাড়বে, দোকানে বেশি জিনিস বিক্রি হবে, ডিমান্ড বাড়ার সঙ্গে সঙ্গে সাপ্লাইয়ের একটা চেন তৈরি হবে, ইন্ডাস্ট্রি বাড়বে, এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। তো এই সাইকেলটাকে যদি আপনি চিন্তা করেন, তাহলে টোটাল ইকোনমিক গ্রোথ এর থেকেই তো হয়। আমরা তাই চাইবো যে মালিক যখন শ্রমিকদের নিয়ে বসবে, তারা শ্রমিকদের হয়ে চিন্তা করবেন, পুরো প্রফিট তারা নিয়ে চলে যাবেন। আর পরবর্তীকালে কোনো একটা সময় একটু খারাপ অবস্থা এলো, আমি অ্যাকাউন্টসের ছাত্র, আমি জানি যে অ্যাকাউন্টসের জায়গাটাকে গন্ডগোল করে সেটাকে লসে দেখিয়ে আমি সাসপেনশন অফ ওয়ার্ক দেখিয়ে দিলাম, এটা কিন্তু আগামী দিনে ধরা পড়ে যাবে, বেশি দিন চলবে না। সেই জন্যই আমি বলছি যে রাস্তা অনেক থাকে তাদের প্রফিটটাকে গুটিয়ে রাখার জন্যে, শ্রমিককে বঞ্চিত করার জন্যে, হয়তো ইন্টেনশনালি বা আনইনটেনশনালি। কিন্তু যদি মানসিকতার পরিবর্তন আমরা করতে পারি আসল জায়গা, তাহলে কিন্তু দেখবেন যে সেই মালিকই চাইবে শ্রমিককে নিয়ে চলতে, এবং শ্রমিকও সঙ্গে সঙ্গে শিল্প দরদি এবং সে তার মালিকের সঙ্গে যা সম্পর্ক হওয়া উচিত, তারাও সেটাকে অ্যাকসেপ্ট করে নেবে। সুতরাং যারা পেছনে পড়ে আছে, আগে তাদের তো তুলুন, তারপরে দেখুন সে কতটা ভালো আপনাকে দিতে পারে। এই পরিস্থিতি এবং পরিবেশ আমরা আগামী দিনে আনার চেষ্টা করছি। আমাদের মাননীয় মন্ত্রী অর্জুন সিংও ছিলেন আজকে, আমরা একসঙ্গে বসে আলোচনাও করেছি, দীর্ঘ আলোচনা ডিপার্টমেন্টাল হেডদের সঙ্গে। আগামী দিনে আমরা একটা রোড ম্যাপ তৈরি করব, তখনই আপনারা জানতে পারবেন কি হতে চলেছে। অবশ্যই আমার খুব ভালো লাগছে আপনার সঙ্গে কথা বলে ভাস্করবাবু। আমার ইচ্ছে ছিল আরও অনেক প্রশ্ন করার, কিন্তু সময়ের এত অল্পতা। কিন্তু তার সত্ত্বেও আপনাকে আমি দুটো প্রশ্ন করব, অবশ্যই একটা ব্যক্তিগত এবং একটা সমষ্টিগত। এক, ব্যক্তি মানুষ হিসেবে এই মুহূর্তে দাঁড়িয়ে বিধায়ক হয়ে এই দুটো দফতর যখন কাঁধে এসে পড়ল, সত্যি কি রোমাঞ্চিত? দেখুন, আমি জানি না, আমার মধ্যে একটা অদ্ভুত পরিবর্তন এসেছে। আমি এখন কোনো কিছু পেলেও যেমন খুব উৎসাহিত আহ্লাদিত হতে পারি না বা হই না, আবার খুব কষ্ট পেলেও আমি ভেঙে পড়ি না। আমার মধ্যে একটা ব্যালেন্স ব্যাপার এসে গেছে, আমি কেন জানি না, হয়তো বয়স হচ্ছে সেই জন্যে। না না, আমি বরং উল্টো বলবো, বিখ্যাত আমরা সবাই জানি দার্শনিক জরাথুষ্ট্র একটা কথা বলেন। তিনি বলতেন যে মানুষের যখন কোনো কিছুতেই রোমাঞ্চও আসে না, আশঙ্কাও আসে না, যখন সে স্থিতধী থাকে, তখনই সে প্রাজ্ঞ হয়। কোথাও যেন আপনার মধ্যে সেই প্রাজ্ঞতার একটা জ্যোতি আলো খেলা করছে। হতে পারে, জানি না, আমি সেভাবে নিজেকে কখনো বিশ্লেষণ করিনি। তবে আমার মধ্যে সেই জিনিসটা নেই। আমার মধ্যে এখন যে চিন্তাটা সবসময় ঘোরে, যে দায়িত্ব আমি নিয়েছি সেই দায়িত্বটাকে আমায় বয়ে নিয়ে যেতে হবে এবং তাতে আমাকে রেজাল্ট দিতে হবে। আমি সবসময় রেজাল্ট ওরিয়েন্টেড কাজেতে বিশ্বাসী, টাইম বাউন্ড কাজেতে বিশ্বাসী, যার জন্য প্রত্যেকটা কাজ সময় অনুযায়ী হতে হবে এবং রেজাল্ট ওরিয়েন্টেড হতে হবে। বাকিটা ভবিষ্যৎ বলবে।
ভাস্করবাবু, আপনি কি সত্যি বিশ্বাস করেন এত আর্থিক দায় নিয়ে অনেক ক্ষেত্রে মানে প্রায় 3 দশকের বেশি সময় 34 বছর ধরে বাম শাসন, তারপরের 15 বছর 1.5 দশক ধরে তৃণমূলের নিষ্পেষণ, আপনি কি মনে করেন বাংলা সত্যি ঘুরে দাঁড়াতে পারবে? অর্থাৎ বিধানচন্দ্র রায়রা ঠিক যে সময় ব্রিটিশরা ছেড়ে যাওয়া যে পশ্চিম বাংলা আমরা দেখেছিলাম, গঙ্গার দুপারে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে শুরু করে গোটা বাংলায় যে বিভিন্ন বিভিন্ন ইন্ডাস্ট্রি হেডকোয়ার্টার ছিল, চা থেকে উত্তরবঙ্গের চা থেকে শুরু করে দক্ষিণবঙ্গ পর্যন্ত বাংলা যে জায়গায় ছিল তার থেকে তো অনেক অবনয়ন ঘটেছে। আপনার কি মনে হয় বাংলা ঘুরে দাঁড়াতে পারবে? 10,000 কিলোমিটার রান কোনোদিন দেখেছেন? টিভিতে দেখেন? না, দেখেছি। হ্যাঁ, যে ফার্স্ট হয় প্রথম দিকে দেখবেন সে পেছনে থাকে, কারণ সে স্লো দমটা রাখার জন্য এগোয় এবং লাস্ট ল্যাপে গিয়ে কিন্তু সে তার দম ছাড়ে। আমাদের যিনি মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীজি, দুজনে কিন্তু এখন সেই 10,000 ল্যাপে আছে এবং যখন ফাইনাল ল্যাপ আসবে উনি তো দেখিয়েই দিয়েছেন কেন্দ্রীয় সরকারে থেকে, আমাদের সরকারও দেখিয়ে দেবে ফাইনাল ল্যাপে গিয়ে যে কিভাবে ওভারকাম করতে হয়। আশাবাদী? অবশ্যই আশাবাদী। ভাস্করবাবু, আজকে আপনি দায়িত্ব নেওয়ার পর প্রথম সাক্ষাৎকার, এই সরকারের 6 মাস এবং আপনাদের দফতরের 6 মাসেও কথা দিতে হবে, কিন্তু বাংলার 1 নম্বর ডিজিটাল চ্যানেল বাংলা হান্ট প্রেজেন্ট স্টাফ টকে আমরা বসবো। কথা দিলাম। এবার আমার খুব ইচ্ছে এবং আমার মনে হয় আমাদের দর্শকদেরও খুব ভালো লাগবে, আপনার কণ্ঠে একটা কবিতা শুনতে শুনতে বিদায় নেব। আপনি প্রথমেই শুরুতে বলেছিলেন না যে পাওয়া চাওয়া এই ব্যাপারগুলো, তো আমি সেখান থেকেই বলছি আমারই লেখা একটি কবিতা। কি আজ পেয়েছি হিসাব করিতে, দেখিব কি আজ হারায়েছি। হারানোর মাঝে পাওয়ার যে স্বাদ, সে হিসাব কোথা মিলায়েছি। হারানোতে যদি শুধু পাই ব্যথা, হারানোতে যদি শুধু পাই ব্যথা, কেন কাঁদে মন চাওয়াতে। সব হারানোর ব্যথা বুঝে তবু কেন ছুটে যাই পাওয়াতে। আমরা জানি সব কিছু হারাবো, আলটিমেটলি যা পাই তাই হারাই, কিন্তু তবুও কিন্তু আমরা পাওয়ার জন্যেই ছুটি। এটা একটা অদ্ভুত আমার লাগে। আমার মনে হয় যে দর্শকের কাছেও খুব তাৎপর্যপূর্ণ, গভীর তাৎপর্যপূর্ণ। অ্যাকাউন্টেন্সির লোক গুলে খেয়েছেন হিসেব রক্ষা বা হিসেব কি করে রাখতে হয়, আবার আজকে দফতর পাওয়ার দিনও চাওয়া পাওয়া বেদনা ব্যথা এবং এগিয়ে যাওয়ার কথা বলছেন। আমার মনে হয় এইভাবেই বোধহয় প্রাজ্ঞতা প্রকটিত হয়, এইভাবেই হয়তো একজন প্রাজ্ঞ মানুষ নতুন দায়িত্ব গ্রহণ করেন। আজকে পশ্চিম বাংলার অন্যতম রাষ্ট্রমন্ত্রী এবং যিনি পিএইচই এবং লেবার অর্থাৎ শ্রম দপ্তরের মতো গুরুত্বপূর্ণ দুটি দপ্তর সামলাবেন, মন্ত্রিত্বের প্রথম দিনেই তার সঙ্গে সাক্ষাৎকার এবং তিনি সময় দেওয়ার জন্য আমরা আন্তরিকভাবে কৃতজ্ঞ। অসংখ্য ধন্যবাদ ভাস্করবাবু। আমাকে এই আমন্ত্রণ জানানোর জন্য আমি আপনাদের সমস্ত টিম, বিশেষ করে আপনাকে এবং এই চ্যানেল বাংলা হান্টকে আমার তরফ থেকে অনেক বেশি অভিনন্দন জানাচ্ছি। আরও সমৃদ্ধ হোক আপনার এই চ্যানেল। ধন্যবাদ। আরো ভালো ভালো খবর দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা হান্টের ইউটিউব চ্যানেল। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।